দেখে নেব খেলা সময় শিরোনাম। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরুর অপেক্ষায় টাইগাররা। 5 ম্যাচের প্রথম টি-20 শুক্রবার চট্টগ্রামে। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, জয়ের লক্ষ্য শান্তর। আইপিএল অভিযান শেষ করে দেশে ফিরলেন মুস্তাফিজ। থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচে। বিশ্রাম শেষে ঢাকা পর্বে কাটার মাস্টারের ফেরার প্রত্যাশা। সিলেটে তৃতীয় টি-20তেও ছন্ন ছাড়া বাংলাদেশ নারী দল। হ্যাটট্রিক হারে 2 ম্যাচ বাকি থাকতেই ভারতের কাছে সিরিজ হাতছাড়া নিগার সুলতানা জ্যোতিদের। বিশ্বকাপ বাছাই পর্বের আগে নিজেকে ফিরে পেতে ওমানে অনুশীলন জামাল ভুঁইয়ার। কাবরেরার কৌশলের সমালোচনা হলেও চিন্তিত নন অধিনায়ক, মাঠে সেরাটা দেয়ার প্রত্যয়। এবং অযত্ন অবহেলায় বেহাল দশা কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। খেলার মাঠে বসে মাদকের আসর, নির্বিকার বিসিবি, দ্রুত সংস্কারের দাবি। এবারে শুরুতেই ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ সিরিজে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, বরং সিরিজ জেতাটাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে 2 দেশের জন্য উপভোগ্য সিরিজের প্রত্যাশা জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার। শুক্রবার 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। লম্বা সময় ধরে চলতে থাকা দাবদাহের পর চট্টগ্রামে প্রশান্তির বৃষ্টি। টাইগারদের নির্ধারিত অনুশীলনে কিছুটা বাগড়া ঘটলেও সাগরিকার তীব্র বাতাসে যেন হাফ ছেড়ে বাঁচে শান্ত বাহিনী। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের শেষ সিরিজ। প্রতিপক্ষ এই বৈশ্বিক আসরেও সুযোগ করতে না পারলেও বাংলাদেশের চোখ সর্বোচ্চ প্রস্তুতিতে। পরিসংখ্যানও আছে পক্ষে। 20 বারের দেখায় 13 বারই হেসেছে লাল সবুজের প্রতিনিধি। দীর্ঘ 18 মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পেস অলরাউন্ডারের জন্য বিশেষ এই সিরিজ। দলে থিতু হতে অনুশীলনে কমতি রাখেননি এতটুকু। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের হয়ে অভিষেক ঘটতে যাচ্ছে স্পিন বোলিং কোচ সাকলাইন মুস্তাকেরও। সাম্প্রতিক সময়ে ভালো করলেও উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বঞ্চিত হয় জিম্বাবুয়ে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের টিম পারফরম্যান্স সমীহ কেড়েছে টাইগার কাপ্তানের। যদিও ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সিরিজ জয়ে চোখ নাজমুল হোসেন শান্তর। টি-20তে কিন্তু বড় দল ছোট দল নাই। আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। বাট এতটুকু বলতে পারি সিরিজটা তো সহজ হবে না, অনেক কম্পিটিটিভ সিরিজই হবে, কারণ তারা অনেক ভালো দল। এদিকে শক্তিশালী দল নিয়েই আইপিএল এর মঞ্চ ছেড়ে বাংলাদেশে খেলতে এসেছে সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে। এছাড়াও দলে আছেন অভিজ্ঞ ক্রেগ অরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনকারাভার মতো খেলোয়াড়রা। সেই সাথে নতুন মুখ হিসেবে দলে আছেন অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেল। বিশ্বকাপের মতো বড় ইভেন্টে খেলতে না পারা কষ্টের উল্লেখ করে 2 দেশের জন্য ভালো একটি টি-20 সিরিজের প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়কের। World Cup was one of our agendas and one of the goals we wanted to achieve. But we have a huge responsibility back home as well, for the people back home and the kids that are playing this sport and the kids who wants to make a career out of this sport. So we have a bigger picture as well. So I think if there's any other motivation I need from outside, those kids, those families, my country, the future of the sport in the country is enough motivation for me to try and take away the pain. শুক্রবার সন্ধ্যা 6টায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। একসময় নিয়মিত বাংলাদেশ সফর করা জিম্বাবুয়ে এবার এসেছে 4 বছর পর। বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের এটি শেষ সিরিজ। তাই সাগর পাড়ের এই স্টেডিয়ামে প্রথম ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকতে চায় টাইগাররা। সাগরিকার জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে মাঠের উত্তেজনা একপাশে ঠেলে চট্টগ্রামে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সংবাদ সম্মেলনে গিয়ে ইসরায়েলি পণ্য কোকা কোলার বোতল সরিয়ে দেন এই তারকা অলরাউন্ডার। কারণ ব্যাখ্যা না করলেও তার এমন আচরণ ফিলিস্তিনের হয়ে নীরব প্রতিবাদের অংশ বলে মনে করছেন অনেকে। যদিও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সরানোয় জরিমানা করা হতে পারে রাজাকে।
বিশ্বজুড়ে চলছে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। দিনে দিনে যা এমনভাবে তীব্র হচ্ছে তাতে বেশ কিছু দেশে ব্যবসা গুটিয়ে নিতেও বাধ্য হচ্ছে অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশে সে আলোচনা নতুন করে উস্কে দিলেন সিকান্দার রাজা। চট্টগ্রামে টি-20 সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ে অধিনায়ক যা করে দেখালেন তা প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। সাগরিকায় প্রেস কনফারেন্সের আগ পর্যন্ত সবকিছু ছিল ঠিকঠাক। জিম্বাবুয়ে দলের প্রতিনিধি হয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন সিকান্দার রাজা। মুসলিম বংশোদ্ভূত এই অলরাউন্ডার চেয়ারে বসে প্রথমেই সরালেন টেবিলে রাখা কোমল পানীয়র বোতল। একটা রাখলেন টেবিলের শেষ প্রান্তে, অন্যটা নামিয়ে দিলেন পায়ের কাছে। গত মার্চে 2 বছরের চুক্তিতে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের বেভারেজ পার্টনার হিসেবে নাম লেখায় কোকা-কোলা। এরপর শ্রীলঙ্কা সিরিজের পর এবারের জিম্বাবুয়ে সিরিজেও সংবাদ সম্মেলনে রাখা হয় জনপ্রিয় এই কোমল পানীয়র বোতল। এতদিন সব ঠিকঠাক থাকলেও রাজার নীরব প্রতিবাদের পর এই ইসরায়েলি পণ্য এখন বেশ আলোচিত। যদিও কোকা-কোলার বোতল সরানোর কোনো কারণ ব্যাখ্যা করেননি রাজা। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনের হয়ে নীরব প্রতিবাদের অংশ হিসেবেই এমন কর্মকাণ্ড তারকা অলরাউন্ডারের। তবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সরানোয় জরিমানার খড়গ নামতে পারে জিম্বাবুয়ে অধিনায়কের ওপর। সেক্ষেত্রে রাজাকে আর্থিক অথবা মৌখিক তিরস্কারের মুখোমুখি করা হতে পারে। কোকা-কোলার বোতল সরিয়ে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 2021 সালের ইউরোতে তার কার্বোনেটেড পানীয় না খাওয়ার পরামর্শের পর প্রায় $4 বিলিয়ন লস হয় এই পানীয় প্রতিষ্ঠানের। সাব্বির মিথুন, সময় সংবাদ। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। এই সিরিজে চোখ থাকবে 4 ক্রিকেটারের দিকে, যাদের পারফরম্যান্সের উপর নির্ভর করবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও হতে পারেন এই সিরিজের তুরুপের তাস। এক একটা বৈশ্বিক আসর আসে আর যায়, কিন্তু বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফে দেখা যায় না উন্নতির ছাপ। সম্প্রতি বিশ্বকাপ মঞ্চে করুণ অবস্থা টাইগারদের। 2023 ওয়ানডে বিশ্বকাপ কিংবা 2022 টি-20 বিশ্বকাপ, কোথাও নেই সুখের কোনো স্মৃতি। তবে নতুন মিশন সামনে রেখে নতুন আশায় স্বপ্ন বুনছে শান্ত বাহিনী। বিশ্বকাপের আর বাকি মাসখানেক, তার আগে প্রস্তুতিতে মনোযোগ বাংলাদেশের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 5টি টি-20 খেলবে হাথুরু সিংহের দল। এর মধ্যেই বিশ্বকাপ দল আইসিসির কাছে জমাও দিয়েছে বিসিবি। ঘোষণা না করলেও বিশ্বকাপে যারা থাকবেন তাদেরই খেলানো হবে এই সিরিজে। ঘোষিত দলে সবচেয়ে বেশি ফোকাস থাকবে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে, যাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে বাংলাদেশের বৈশ্বিক আসরে ভালো করার বিষয়টি। শুরু করা যাক। ওপেনিংয়ে তানজিদ তামিমকে রাখা হয়েছে স্কোয়াডে, যাকে লিটন দাসের সঙ্গে দেখা যাবে ইনিংসের গোড়াপত্তন করতে। সৌম্য সরকার ফুল ফিট না হলে তাকেই বিশ্বকাপেও ওপেনিংয়ে দেখা যাবে। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করছেন, তার আগে বিপিএলে দেখা পেয়েছেন সেঞ্চুরির। সব মিলিয়ে দারুণ শুরুর প্রত্যাশা তার কাছ থেকে। কিছুটা চিন্তার কারণ আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি তাওহিদ হৃদয়ের পারফরমেন্স। গেল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজ মিলিয়ে তার ব্যাট থেকে সর্বোচ্চ এসেছে 32 রানের ইনিংস। স্ট্রাইক রেটটাও টি-20তে মানানসই নয়। বিশ্বকাপ বিবেচনায় এই সিরিজে তার পারফরমেন্সের উপর চোখ থাকবে নির্বাচকদের। লোয়ার অর্ডারের হার্ড হিটিংয়ের জন্য দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। বিপিএলে পারফর্ম করেছেন, ডিপিএলেও নজর কেড়েছেন আবাহনীর হয়ে। আসন্ন টি-20 বিশ্বকাপে বড় দায়িত্ব থাকবে তার উপর। শেষ দিকে উচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করার জন্যই জায়গা হয়েছে। এই সিরিজে নজর থাকবে তার উপরও। আইসিসি ইভেন্টে বরাবরই দুর্দান্ত মাহমুদুল্লাহ রিয়াদ। গেল ভারত বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকে, যাকে একরকম দল থেকে বাদই দেওয়া হয়েছিল। পারফরমেন্সের কারণে অধিনায়কত্ব হারিয়েছেন, সঙ্গে বাদ পড়েছিলেন টি-20 দল থেকেও। তবে মাঠের পারফরমেন্সে নির্বাচকদের নজর কেড়েছেন। আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টে বড় প্রত্যাশা থাকবে অভিজ্ঞ ক্যাম্পেনারের উপর।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চমক হতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন, কারণ বোলিংয়ের সঙ্গে ব্যাটটাও চালাতে পারেন। গেল শ্রীলঙ্কা সিরিজে তৃতীয় ওয়ানডেতে 266 স্ট্রাইক রেটে 18 বলে করেছেন 48, টি-20 সিরিজে 176 স্ট্রাইক রেটে 30 বলে করেছিলেন 53 রান। তাই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তার উপর থাকবে বাড়তি প্রত্যাশা। সিরিজটা বড় চ্যালেঞ্জ পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের জন্য। সবশেষ টি-20 খেলেছেন 2022 সালের অক্টোবরে। ইনজুরির কারণে ছিলেন দলের বাইরে, ফিট হয়ে বিপিএলে খেলেছেন দারুণ ইনিংস। ফরচুন বরিশালকে উপহার দিয়েছেন শিরোপা, তাই ব্যাট বলে তার উপর নজর থাকবে নির্বাচকদের। এই সিরিজে ভালো করলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হবে এই অলরাউন্ডারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারের মতো আইপিএল অধ্যায় শেষ করে দেশে ফিরলেন মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা 6:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন কাটার মাস্টার। দেশে ফিরলেও ফিজের মন হয়তো এখনো পড়ে আছে সিএসকে শিবিরে। বিমানবন্দরে যার ছাপ ছিল মোস্তাফিজের চোখে মুখে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের চট্টগ্রাম পর্বে কাটার মাস্টার না থাকলেও ঢাকা পর্বে শেষ 2 ম্যাচে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। নিজেদের শেষ ম্যাচ হেরে চেন্নাই সুপার কিংস যখন নতুন চ্যালেঞ্জ নিতে ধর্মশালায়, তখন বাংলাদেশের মাটিতে পা রাখেন মোস্তাফিজুর রহমান। সন্ধ্যা 6:15 দেশে ফেরেন কাটার মাস্টার। আইপিএল মাতিয়ে দেশে ফিরলেও ফিজের মন হয়তো পড়ে আছে সিএসকে ড্রেসিং রুমে, কারণ এবারের আসরে এখন পর্যন্ত ভালো অবস্থানে নেই চেন্নাই। 5 ম্যাচ হেরে প্লে অফ খেলার সুযোগ নিয়েও শঙ্কায় আছে দলটি। তাই বিমানবন্দর ত্যাগ করার সময় চোখে মুখে ছিল না কোনো স্বস্তির ছাপ। তবে আইপিএল ইতিহাসে এবারের আসরটাকে বলা যায় মুস্তাফিজের ক্যারিয়ারের সেরা অধ্যায়। যদিও আসরে নিজের শেষ বোলিং স্পেল রাঙাতে পারেনি মুস্তা। 4 ওভার বল করে পাঞ্জাবের বিপক্ষে একটি মেইডেন সহ 22 রান দিলেও পাননি কোনো উইকেটের দেখা। তবুও চেন্নাই সুপার কিংসের হয়ে 9 ইনিংসে 14 উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এখনও টিকে আছে কাটার মাস্টার। এবারের আসরে শুরু থেকেই বিধ্বংসী মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেক ম্যাচেই নিজের জাত চিনিয়েছিলেন এই বাঁহাতি। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের উইকেট তুলে চেন্নাইয়ের হয়ে অভিষেকটা রাঙিয়েছিলেন তিনি। 29 রান খরচায় 4 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তা। মুস্তাফিজের বিদায়ে হতাশা বেড়েছে সিএসকে শিবিরে। দলে তার ঘাটতি ভালোভাবেই ভোগাতে পারে দলকে, এমন মন্তব্য করছেন বিশ্লেষকরা। তবে আইপিএল দিয়ে যেভাবে ছন্দে ফিরেছেন মুস্তা, তা বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য বেশ ইতিবাচক হিসেবে কাজ করবে বলাই যায়। এমন দুর্দান্ত পারফরমেন্স ধরে রাখতে পারলে শক্তিমত্তা আরও বাড়বে টাইগার পেস ইউনিটে। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম পর্বে দেখা যাবে না মুস্তাফিজকে, তবে ঢাকা পর্বের শেষ 2 ম্যাচে একাদশে দেখা যেতে পারে কাটার মাস্টারকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। মোস্তাফিজুর রহমানকে না পাওয়াটা হতাশার। তার এভাবে দেশে চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং। আসরের মাঝপথে এসে এবার নতুন করে বোলিং ইউনিট নিয়ে ভাবতে হচ্ছে সিএসকে-কে। ফিজ চলে আসায় এই মুহূর্তে গ্লিসন এবং পাথিরানা ছাড়া চেন্নাইয়ের স্কোয়াডে নেই আর কোনো অভিজ্ঞ পেসার। এ যেন এলেন, দেখলেন এবং জয় করলেন। কথাগুলো মিলে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে। এবারের আসরে বল হাতে দারুণ করেছেন কাটার মাস্টার। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে শুরুর ম্যাচেই 4 উইকেট নিয়ে মাথায় তুলেছিলেন প্রথমবারের মতো পার্পল ক্যাপ। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরটা স্মরণীয় করে রাখলেন ফিজ। এবারের আইপিএলে হলুদ জার্সিতে 9 ম্যাচে 14 উইকেট পেয়েছেন কাটার মাস্টার। যৌথভাবে আইপিএলের এবারের আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মোস্তাফিজ। আইপিএলের নিজের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে কোনো উইকেট না পেলেও 4 ওভারে দিয়েছেন মাত্র 22 রান। পাঞ্জাব কিংসের ম্যাচ দিয়ে আইপিএলের এবারে যাত্রা শেষ করেছেন ফিজ। দেশের হয়ে খেলতে চেন্নাই শিবির ছেড়েছেন টাইগার পেসার। ফিজ যে সময় দল ছাড়লেন তখন প্লে অফের রেসে কিছুটা পিছিয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এছাড়াও আসন্ন বিশ্বকাপে ভিসা কার্যক্রমের জন্য শ্রীলঙ্কায় ফিরেছেন পাথিরানা। এ দুজনের বিদায়ে দুশ্চিন্তায় আছেন চেন্নাই কোচ। সব মিলিয়ে বোলিং ইউনিট নিয়ে আসরের মাঝপথে এসে বিপাকে সিএসকে। শ্রীলঙ্কান ছেলেরা ভিসার জন্য তাদের দেশে ফিরবে। আশা করি ওদের কাজটা দ্রুতই শেষ হবে এবং আমরা পরের ম্যাচে তাদের দলে পাবো। তবে এই মুহূর্তে মোস্তাফিজকে দলে না পাওয়াটাই বেশি হতাশাজনক দলের জন্য।
রিচার্ড গ্লেসন পাঞ্জাবের বিপক্ষে অভিষেক ম্যাচেই বেশ ভালো করেছেন। পাঞ্জাবের 3 উইকেটের মধ্যে একটি উইকেট পেয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। তবে এই মুহূর্তে গ্লেসন এবং পাথি রানা ছাড়া চেন্নাইয়ের স্কোয়াডে নেই আর কোনো অভিজ্ঞ পেসার। এছাড়া দলে আছে ইনজুরির সমস্যা। অসুস্থ হয়ে পড়েছে তুষার দেশপান্ডেও, যে কারণে বেশ টালমাটাল এক অবস্থা এখন চেন্নাই শিবিরে। দীপক চাহারকে দেখে ভালো মনে হচ্ছে না, তার স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছি। ফিজিওরা তার দেখভাল করছেন, আশা করি সে সেরে উঠবে। এদিকে তুষারের ঠান্ডা জ্বরের সমস্যা রয়েছে, তাই একাদশে কিছু পরিবর্তন আনতে হবে। গ্লেসন যদিও ভালো করছে, তবে ফিজ না থাকায় এই মুহূর্তে দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। মোস্তাফিজের বিদায় বেশ ভোগাবে চেন্নাইকে, এমনটাই মনে করছেন অনেকে। নতুন বলে এবং স্লগ ওভারে দারুণ ছিলেন টাইগার পেসার। দলের প্রয়োজনে মোস্তাফিজকে ব্যবহার করে প্রায় প্রতি ম্যাচেই সাফল্য পেয়েছে চেন্নাই। তবে এখন দেখার পালা ফিজের জায়গায় পেস ইউনিটের হাল ধরতে কাকে বেছে নেয় চেন্নাই সুপার কিংস। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। একটা স্বস্তির খবর জানাবো সবাইকে। টানা 1 মাস দাবদাহের পর রাজধানীতে দেখা মিলল প্রশান্তির বৃষ্টির। এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী মাইনুল আহসান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টানা 1 মাস দাবদাহের পর অবশেষে কিন্তু রাজধানীতে স্বস্তির বৃষ্টি। আজ এই আর এমনভাবেই বৃষ্টি নেমেছে যেন এই 1 মাসের যে বৃষ্টির যে শূন্যতা ছিল তা যেন আজ পুষিয়ে দেওয়া হচ্ছে। সৃষ্টিকর্তা যেন তা পুষিয়ে দিচ্ছেন এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এবং আমরা সন্ধ্যায় 8:30টার দিকে কিন্তু দেখেছি যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকায় বৃষ্টি হয়েছে। এখন কিন্তু মিরপুর, আগারগাঁও সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং এই যে গরম যে দাবদাহ তাও কিন্তু এই বৃষ্টির মাধ্যমে কমে যাবে বলে এখন কিন্তু নগরবাসী প্রত্যাশা। এত দীর্ঘদিন বৃষ্টির কারণে যে ভোগান্তি হয়েছে, বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে এই বৃষ্টির কারণে, তাও কিন্তু আজ যে বৃষ্টির মাধ্যমে কিন্তু কমে আসবে। এবং আশা করা যাচ্ছে যে আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছিল যে এই মাসের 1-2 তারিখ থেকে বৃষ্টি নামবে, তাই কিন্তু হলো। এবং সেই যে আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী কিন্তু আজ আমরা দেখলাম যে সন্ধ্যা থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমি আগারগাঁও এলাকায় আছি, এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে এবং রাস্তা সহ মানুষ ভিজেছেন, রাস্তা ভিজেছেন, আশেপাশে যা ছিল সবই প্রকৃতি কিন্তু আজ কিন্তু এই বৃষ্টিতে কিন্তু ভিজেছে। আর এই বৃষ্টিতে ভেজার মধ্য দিয়ে কিন্তু যে গরম ভাব ছিল, যে গরমের যে এক অবস্থা ছিল দেশ জুড়ে, যে দাবদাহ ছিল, তাও কিন্তু কমে গেছে। এখন কিন্তু ঠান্ডা শীতল বাতাস বইছে রাজধানী জুড়ে। এবং শুধু বৃষ্টি নয়, এখানে কিন্তু আমরা দেখেছি বজ্রপাতও হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বজ্রপাতটা একটু কমেছে, তবে এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু আগারগাঁয়ে হচ্ছে। এছাড়া রাজধানীর অন্যান্য অঞ্চলেও কিন্তু এই বৃষ্টি আমরা হয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এবং এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখন একটু আগেও কিন্তু এখানে কিন্তু জমিয়ে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন কিছুটা কমে গেছে। তবে বৃষ্টির যেই রেশ তা কিন্তু এখনও রয়ে গেছে। রাস্তা ভিজেছে, মানুষ ভিজেছে, প্রকৃতি ভিজেছে। এর সাথে সাথে যে গরম যে বিষয়টা, যে দাবদাহ, তীব্র দাবদাহ, তাও কিন্তু এখন কিন্তু অনেকটাই কমে গেছে এবং শীতল হাওয়া কিন্তু এখানে বইছে। আমরা এই নগরবাসীর দীর্ঘদিনের অপেক্ষা, গত 1 মাসের অপেক্ষা কিন্তু আজ অবসান হলো বলা যায়। মানুষ কিন্তু এই যে গরমের কারণে স্কুল কলেজ বন্ধ সহ নানান রকম কর্মসূচি কিন্তু সরকার হাতে নিয়েছিল। এখন এই বৃষ্টির ফলে প্রকৃতি ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়েছে। এর ফলে কিন্তু এখন যেই বৃষ্টির ফলে আর মানুষের কিন্তু সে ভোগান্তি কিন্তু কমবে এখন। আর যেই যা বলছিলাম যে আজ সব বিকেলের পর থেকে কিন্তু আকাশ মেঘলা ছিল এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছে। এবং যাত্রাবাড়িতেও কিন্তু আমরা রাত 8:30টার দিকে কিন্তু বৃষ্টি দেখতে পেয়েছি এবং অবশ্যই সেই রাত 12টার দিক কিন্তু পুরো রাজধানীই বলা যায় যে বৃষ্টিতে ভিজছিল। এই ছিল আমার কাছে বৃষ্টির সর্বশেষ খবর। মার্চ জুড়েই আসলে আমরা দেখছিলাম যে 40 ডিগ্রি থেকে 43 ডিগ্রি বা তারও বেশি তীব্র দাবদাহ বা তাপমাত্রা ছিল, যার কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষের। অবশেষে সেই স্বস্তির বৃষ্টি সারা দেশে এবং রাজধানীতেও। সেই খবর জানাতে আমাদের সঙ্গে আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন মাইনুল আহসান। বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজের খবর। 2 মাস বাকি থাকতেই ভারতের কাছে সিরিজ হারের লজ্জা পেল বাংলাদেশ। তৃতীয় টি-20তে 7 উইকেটে হেরেছে টাইগার্সরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে 8 উইকেটে 117 রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে 3 উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে ফেলে ভারত। The winning score
Richa Ghosh of the Frankfurt সিলেটে সিরিজ হেরে রাজ্যের হতাশা জ্যোতি নাহিদাদের চোখে মুখে দৃষ্টিনন্দন স্টেডিয়ামের এক পাশে হাস্যোজ্জ্বল হারমানপ্রীত শেফালিরা, অন্য পাশে বিষণ্ণ নারী দল। সিরিজ বাঁচানোর ম্যাচে দাঁড়াতেই পারেনি টাইগ্রেস। ভারতের মেয়েদের একচেটিয়া আধিপত্যের কাছে আরও একটা হতাশার হার। বিশ্বকাপের আগে এমন ব্যর্থতায় প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশের পারফরমেন্স নিয়েও, অথচ কথা ছিল সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করার। কিন্তু 22 গজে সেটা হলো কই। উল্টো বাজে ফিল্ডিং ও ব্যাটিংয়ের পাশাপাশি এদিন সান্ত্বনা জোগাতে পারেননি বোলাররাও। এর আগে তৃতীয় টি-20তে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। নতুন বলে ভারতের দুই পেসার রেণুকা সিং ও পূজা ভস্ত্রকারকে সেট হতে দেননি দিলারা। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তোলেন। তার ঝড়ো ব্যাটিংয়ে শুরুর পাওয়ার প্লেতে 44 রান তোলে বাংলাদেশ। ভালোই এগুচ্ছিল টাইগ্রেস। তবে ইনিংসের সপ্তম ওভারে সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন। রান আউট হওয়ার আগে করেন 16 বলে 9 রান। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি দিলারাও। 27 বলে 39 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা দিনাজপুরের এই ক্রিকেটারকে বিদায় করেন রেণুকা সিং। বিপর্যয় সামাল দিতে কান্ডারি হয়ে আসেন নিগার সুলতানা জ্যোতি। তবে বেশিক্ষণ টানতে পারেননি দলকে। 36 বলে 28 রান এসেছে মিস ডিপেন্ডেবলের ব্যাট থেকে। এছাড়া 20 বলে 15 রান করেছেন সুবহানা মুশতারি। বাকিরা আগের মতোই ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছেন। 8 উইকেট হারিয়ে শেষ পর্যন্ত স্কোর বোর্ডে 117 রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে আগ্রাসী শুরু করে ভারত। উদ্বোধনী জুটিতে 91 রান তোলেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। বিপজ্জনক হয়ে ওঠা এ জুটিকে থামান ঋতুমণি। আউট হওয়ার আগে 38 বলে 51 রান করেন শেফালি। এরপর বেশিক্ষণ টেকেননি স্মৃতি মান্ধানা। 47 রানে তাকে থামান নাহিদা আক্তার। তাতেই জয়ের ভিত তৈরি হয়ে যায় ভারতের। বাকি কাজটুকু সেরে ফেলেন হেমলতা ও হারমানপ্রীত কৌর। বাংলাদেশ দলের হয়ে একটি করে উইকেট নেন নাহিদা, রাবেয়া ও ঋতুমণি। 9 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। পারভিন আক্তার, সময় সংবাদ। ডেডলাইন পেরিয়ে গেলেও টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেনি পাকিস্তান। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটিকেও কিছুই জানায়নি তারা। এমনকি এ নিয়ে কোনো ভ্রুক্ষেপও নেই পিসিবির। গণমাধ্যমের খবর বলছে 22 মে স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান। ক্রিকেটারদের ফিটনেস ফর্ম আর দলীয় পরিবেশ পর্যবেক্ষণ করতেই নাকি কালক্ষেপণ করছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। যে কোনো আইসিসি ইভেন্টে বোর্ডগুলোর দল জমা দেওয়ার একটা ডেডলাইন থাকে, আবার সেটা পরিবর্তনের সুযোগও পায় সবাই। নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যেই স্কোয়াড ঘোষণা বা প্রকাশ করে অধিকাংশ দেশ। তবে কোনো কোনো বোর্ডের নাটক চলতেই থাকে। সেগুলোর মধ্যে অন্যতম পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপেও একই দশা। ডেডলাইন পেরিয়ে গেলেও দল দিতে পারেনি পিসিবি। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া এমনকি আফগানিস্তান, নেপালও ঘোষণা করেছে স্কোয়াড। তবে ব্যতিক্রম বাংলাদেশ। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও আইসিসিতে পাঠিয়েছে বিসিবি, কিন্তু পাকিস্তান সেটাও পাঠায়নি। এমনকি জানায়নি বিশ্বকাপের টেকনিক্যাল কমিটিকেও। আর এ নিয়ে কোনো ভ্রুক্ষেপও নেই তাদের। পিসিবি কর্মকর্তাদের বক্তব্য, এটা কোনো বিষয়ই না। যেহেতু 24 মের মধ্যে স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে, তাই দল এখন ঘোষণা করলেই কি আর না করলেই কি। এই কালক্ষেপণের পক্ষে যুক্তিও রয়েছে পাকিস্তানের। বেশ কিছু ক্রিকেটারের ফিটনেস নিয়ে নাকি শঙ্কা আছে। মোহাম্মদ রিজওয়ান, আজম খান, ইরফান খান নিয়াজি, হারিস রৌফদের কন্ডিশন মনিটর করছে পিসিবির মেডিকেল বিভাগ। যদিও কিছুদিন আগেই ঢাকঢোল পিটিয়ে অ্যাবোটাবাদে কাকুলের আর্মি ক্যাম্পে ফিটনেস নিয়ে কাজ করেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ফিটনেসের উন্নতির জন্য আয়োজিত ওই ক্যাম্পের হার্ড ট্রেনিং এর সঙ্গে মানিয়ে নিতে নাকি সমস্যায় পড়তে হয়েছে তাদের। বিশ্বকাপের আগে টিম বন্ডিং নিয়েও কাজ করতে চাইছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে আবারও টি-20 দলের অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। এ নিয়ে দলের মধ্যে রয়েছে চাপা উত্তেজনা। এ অবস্থায় মাঠের পারফরম্যান্সও আশানুরূপ নয়। অধিকাংশ স্টার ক্রিকেটার আইপিএলে অংশ নেয় দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তান সফর করেছে নিউজিল্যান্ড দল। তারপরও টি-20 সিরিজটা জিততে পারেনি পাকিস্তানিরা। বিশ্বকাপের আগে রয়েছে আরও 2 সিরিজ। চলতি মাসে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাবে বাবরের দল। এরই মধ্যে ইউরোপ ট্যুরের জন্য 18 সদস্যের টিম অ্যানাউন্স করেছে পিসিবি। দলে ফেরানো হয়েছে হারিস রৌফ, হাসান আলী ও আগা সালমানকে। বাদ পড়েছেন উসামা মির ও জামান খান। 22 মে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20-র পর বিশ্বকাপের দল ঘোষণা করবে পাকিস্তান। তার আগে খেলোয়াড়দের ফিটনেস, ফর্ম আর টিম কেমিস্ট্রি পর্যবেক্ষণ করবেন নির্বাচকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। অযত্ন অবহেলায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এখন বেহাল দশা।
গ্যালারির ছাদের প্লেন শিট উড়ে গেছে বাতাসে, জরাজীর্ণ লোহার পাতগুলো, নষ্ট হয়ে গেছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও পানির লাইন। সংস্কার প্রয়োজন ড্রেসিং রুম, প্রেস বক্স, প্রেসিডেন্ট বক্স, অফিসিয়াল রুম, এসি সহ প্রয়োজনীয় অনেক কিছুরই। এই সবের মাঝেই চলছে অবাধে মাদক সেবন, যেন দেখার কেউ নেই। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এটি ড্রেসিং রুম। এই ড্রেসিং রুমের আসলে দৃশ্যটি অন্যরকম। আমার ঠিক পেছনে যে এখানে পানির হাউস রয়েছে, সেই পানির হাউসের পাশাপাশি এখানে যে তার রয়েছে সেই সবগুলো কিন্তু ঝুলে রয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা। পানির যে হাউসগুলো রয়েছে পুরোটি নোংরা এবং ময়লা। বৈদ্যুতিক তারগুলো রয়েছে সেগুলো ঝুলে রয়েছে এবং তার পাশাপাশি এখানে যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু এখানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিশেষ করে উপরে যে স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে, গ্যালারির উপরে যে ছাউনি দেওয়া হয়েছে সেই ছাউনি ঠিক দেখতে পাবেন। এই যে বৈদ্যুতিক যে তারগুলো রয়েছে এবং পাইপগুলো রয়েছে সেগুলো আসলে পড়ে রয়েছে। ড্রেসিং রুমের খুব ভয়াবহ অবস্থা, যেটি অনেকটাই এখন পরিত্যক্ত। আর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈদ্যুতিক ভাল্বগুলো এখানে খুলে রাখা হয়েছে। এখানে অনেকগুলো ভাঙা এবং অনেক পানি, আসলে এখানে পানিও পড়ছে না। সব কিছু মিলিয়ে এখানে পরিস্থিতি এই কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের যে গ্যালারির পার্শ্ববর্তী যে ড্রেসিং রুম রয়েছে সেই ড্রেসিং রুমের খুব ভয়াবহ দৃশ্য আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে যে মাদক সেবন করা হয়েছে, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। গ্যালারির যে ভঙ্গুর দশা ঠিক তার পাশাপাশি প্রেসিডেন্ট বক্স রয়েছে, অফিসিয়াল বক্স রয়েছে, সবগুলোই কিন্তু এখন অনেকটাই ভঙ্গুর দশা। এখানে অনেকটাই পরিত্যক্ত বলা চলে। যেহেতু পরিত্যক্ত সেক্ষেত্রে এখানে এখন অনেকে প্রবেশ করে মাদকও সেবন করছে, সেই দৃশ্যটি আসলে দেখা গিয়েছে। কক্সবাজারে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। প্রায় ৭,৮০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি। প্রয়াত শেখ কামালের নামে নামকরণের সিদ্ধান্ত নেয় বিসিবি। সাগর পার ঘেঁষে ৫১ একর জমিতে ২০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এখন বেহাল দশা। গ্যালারির ছাদের প্লেনশিট বাতাসে উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে ইলেকট্রনিক যন্ত্রপাতি, এসি, পানির লাইন, ড্রেসিং রুম, প্রেস বক্স, প্রেসিডেন্ট বক্স, অফিসিয়াল রুম সহ প্রয়োজনীয় অনেক কিছু। আর এখানেই অবাধে চলছে মাদক সেবন ও মাদক সেবীদের আড্ডা। এসব কাজে জড়িত নিরাপত্তা রক্ষী ও মাঠকর্মীরা। এখানে সবাই জানে, কেউ মনে করেন কিছুই বলতেছে না। মানে এখানকার স্টেডিয়ামে যারা আছে, মানে যারা দায়িত্বে আছে তারাই মাদক সেবন করছে। হ্যাঁ, কিছু কিছু মনে করেন, নাম তো বলবো না, নাম বললে মনে করেন আমার একটু সমস্যা হতে পারে। এটা এখানে মনে করেন মাঠের দায়িত্বের কিছু আছে, তারপরে আমাদের একটা সিকিউরিটি আছে। এই স্টেডিয়ামে মাঠ রয়েছে দুটি, একটি একাডেমি মাঠ আর একটি মূল মাঠ। রয়েছে ৩৬টি উইকেট। গেল ১০ বছরে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ, ইমার্জিং এশিয়া কাপ, নারীদের দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলছে অযোধ্যা স্টেডিয়ামটির আজ বেহাল দশা। তাই দ্রুত স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক খেলা আয়োজনের দাবি তাদের। সংস্কার কাজ কিংবা কিছু হয় নাই, যার কারণে আমাদের এই স্টেডিয়ামের খুব জরাজীর্ণ অবস্থা এখন। আগে তো ড্রেসিং রুম দুটোটাই ভাঙা ছিল, এখন ওই যে বিসিএল করার পর না কারণে দুইটা ড্রেসিং রুম আলাদাভাবে নতুনভাবে ভিতরে সংকলন করছে, কাজ করছে। বাইরের অবস্থা খুব খারাপ। স্টেডিয়ামটি নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবির পরিচালক। দুইটা মাঠ হবে, আরও দুটা মাঠ হবে যেখানে আমাদের ডোমেস্টিক খেলাগুলিও হতে পারবে। এইখানে জিম হবে, ইনডোর প্র্যাকটিস ফিল্ড হবে, আউটডোর প্র্যাকটিসের ব্যবস্থা থাকবে। আমাদের যেই গতিতে এগোনোর কথা ছিল সেইভাবে আমরা পারিনি। মাননীয় প্রেসিডেন্ট যে আছেন আমাদের, উনি এখন ক্রীড়ামন্ত্রীও, তো সেই হিসাবে তার উদ্যোগে এই জায়গাটায় শীঘ্রই হয়তো একটা কিছু করা সম্ভব হবে। সাম্পানের আদলে সাগর পার ঘেঁষে নান্দনিক শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের কথাও জানিয়েছিল সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনেকটাই অবহেলিত কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করার কথা থাকলেও এখনও তা হয়নি। তাই দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়েছে স্থানীয় এবং ক্রীড়ামোদীরা।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবারও স্বাগত খেলার সময়ে। বিশ্বকাপ বাছাই পর্বে ফিটনেস ধরে রাখতে নিজ উদ্যোগে ওমানে অনুশীলন ক্যাম্প করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে শেষ 2 ম্যাচে যা কাজে লাগবে বলে প্রত্যাশা তার। কঠিন মিশনের আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না থাকাকে চিন্তার কারণ হিসেবে দেখছেন জামাল। তবে হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগাতে মুখিয়ে আছে দল। এদিকে কোচ হ্যাভিয়ার কাব্রেরার কৌশল নিয়ে সমালোচনা থাকলেও তা নিয়ে ভাবছেন না লাল সবুজের ক্যাপ্টেন। বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শেষ হতে চলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। বড় মঞ্চে পা রেখে হোম কিংবা অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি লাল সবুজের দল। তবে ব্যর্থতার গ্লানি কাঁধে নিয়েই এবার বড় মিশনে নামবে জামাল তপুরা। সামনে বিশ্বকাপ বাছাইয়ের বড় 2 ম্যাচের আগে দলের জন্য বড় চিন্তার কারণ সময় স্বল্পতা। লিগের ম্যাচ শেষে মোটে 4 বা 5 দিনের অনুশীলন সেশন করবে হাভিয়ার কাব্রেরার দল। বড় চ্যালেঞ্জের আগে থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ কিংবা অনুশীলন ক্যাম্পের সুযোগ, জানিয়ে খানিক চিন্তার ভাঁজ ক্যাপ্টেন জামালের কপালে। 3-4 দিন একসাথে থাকবে, তারপরে ম্যাচ হবে। নট দ্য বেস্ট প্রিপারেশন, বাট এটা পার্ট অফ ফুটবল। আমার একটা হোমের অ্যাডভান্টেজ আছে, এটা ঠিক আছে, বাট ফ্রম দ্য ফার্স্ট ম্যাচ আমরা এখানে যে ভুল করছি এটা শিখতে হবে। বেশ কিছুদিন ধরে মাঠের ফুটবলে নিয়মিত নন অধিনায়ক জামাল ভুঁইয়া। গেল ডিসেম্বরে আর্জেন্টিনার ক্লাব সোলদা মায়োর হয়ে শেষ মাঠে নামেন JB6। এরপর ফেব্রুয়ারিতে আবাহনীতে যোগ দিয়ে গায়ে তোলেন আকাশী নীল জার্সি। দীর্ঘদিন মাঠের ফুটবল থেকে দূরে থাকায় বিশ্বকাপ বাছাই পর্বে সৌদি আরবের ক্যাম্পের আগে নিজ উদ্যোগে ওমানে করেছেন অনুশীলন ক্যাম্প। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যা কাজে দেবে বলে আশাবাদী জামাল। না, এটা নিজের জন্য ওইখানে করছি, এটা সৌদির আগে ওইখানে ওমান গেছি, কারণ আমার চিন্তা ছিল এই 2টা ম্যাচ প্যালেস্তাইনের সাথে। সো এই জন্য আমি নিজে গেছি, আমার নিজের জন্য এখানে একটা ক্লাব ছিল, ওনার সাথে প্র্যাকটিস করছি। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের পর কোচ হ্যাভিয়ার কাব্রেরার কৌশল নিয়ে ওঠা প্রশ্ন আরও এক চিন্তার কারণ দলের জন্য। তবে সে সমালোচনায় গা ভাসাতে চান না অধিনায়ক। ফাইনাল মিনিট আমরা লস করছি। কোচ ইজ কোচ না, টিচার ইজ টিচার, সো দে আর দ্য ডিসিশন মেকার্স না, সো as players we just follow the coaches. আগামী 6 জুন বিশ্বকাপ বাছাইয়ের সেকেন্ড রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর 11 জুন লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। অবশেষে বাংলাদেশ থেকে সেরা 3 ফুটবলার বাছাই করল APL এর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বাছাইকৃতদের প্রত্যাশা স্বপ্নের ক্লাবের ম্যাচ দেখা সহ অন্যান্য সুযোগ কাজে লাগানোর। আর বাংলাদেশের ফুটবলারদের দক্ষতা মুগ্ধ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষকে। এ ধরনের ট্রায়াল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো ফুটবলার তুলে আনতে সহযোগিতা করবে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, আর সেই ক্লাবের জার্সি গায়ে তুলতে কে না চায়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার স্বপ্ন পূরণেই ধানমন্ডির শেখ জামাল ক্লাবের মাঠে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলারদের আনাগোনা। তীব্র গরমেও যেন এক দণ্ড ক্লান্তি নেই খুদে এই খেলোয়াড়দের, বরং চোখে মুখে প্রাণোচ্ছলতা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত 500 ফুটবলারের অংশগ্রহণে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় খেলোয়াড় অন্বেষণ কার্যক্রম। বেসরকারি একটি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই ট্রায়ালে 2 ধাপে অংশগ্রহণ করেন ফুটবলাররা, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের কোচের অধীনে যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করা হয় বাংলাদেশ থেকে সেরা 3 জনকে। 2 দিন ব্যাপী নানা পরীক্ষায় উতরে সেরা 3-এ জায়গা করে নেওয়াদের মাঝে বাদ ভাঙা উল্লাস। স্বপ্নের ক্লাবে যাওয়ার এই যাত্রায় থেমে যেতে চান না মাঝপথে, আর বিশেষ এক প্রশিক্ষণ শেষে অবদান রাখতে চান দেশের ফুটবলে। যেহেতু এটা বাইরের দেশের ক্লাব, তো এটা খুব বড় একটা প্রাপ্তি মনে হচ্ছে আমার, যে আমি এখানে তাও প্রথম হতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। অনেক ভালো যে আমি ইন্ডিয়াতে যাব, যাই মানে ভালো কিছু করে মানে যাওয়ার চেষ্টা করবো, আমার মানে দেশের নাম উজ্জ্বল করার চেষ্টা করবো। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ, ওখানে ভালো কিছু করার জন্য আর কি। আমি বাংলাদেশে আসে সর্বোচ্চ দিয়ে আমি আমার বাংলাদেশ ন্যাশনাল টিমে আর কি জায়গা করে নেওয়ার জন্য। এদিকে দেশে প্রথমবারের মতো এমন ট্রায়াল প্রতিভাবান ফুটবলার উঠে আসার বড় মঞ্চ বলে মানেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আর বাংলাদেশের তরুণ ফুটবলারদের স্কিল মুগ্ধ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের কোচকে। আমি জানি সবাই ইচ্ছা আছে, সবাই ম্যানচেস্টার যাইতে চাই, বাট যেটা পিক হয় না ওরা একটা মেসেজ দিতে হবে, মানে এখন নেক্সট ইয়ার অ্যাপোলো টায়ার্স যদি আবার করতে, তাহলে নেক্সট ইয়ার ওরা একটা কাজ আছে, একটা এম আছে, প্রত্যেকদিন
ওয়ার্ক হার্ড করতে হবে আর প্র্যাকটিস করতে হবে, আরও প্র্যাকটিস করতে হবে। ওটার জন্য একটা জিনিস বলবেন, গিভ ইউর বেস্ট, কারণ এটা একটা লাইফ অপরচুনিটি। The children to travel so far. এখানের খেলোয়াড়দের ফুটবলের প্রতি অনুরাগ দেখে আমি মুগ্ধ। ম্যানচেস্টার ইউনাইটেডে ওদের নিয়ে আমরা প্রশিক্ষণ দিতে চাই, আর এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবলাররা ট্রায়াল দিতে এসেছিল। ওদের খেলা খুবই ভালো লেগেছে আমার। ওরা ভবিষ্যতে খুব ভালো করবে। আমরা আমাদের প্রত্যাশিত ফুটবলার খুঁজে পেয়েছি। Not just from a football perspective. আগামী জুলাইয়ে বাছাইকৃত 3 ফুটবলার বেঙ্গালুরুতে পাড়ি জমাবেন বিশেষ ক্যাম্পে অংশ নিতে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরুর অপেক্ষায় টাইগাররা। 5 ম্যাচের প্রথম টি-20 শুক্রবার চট্টগ্রামে। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, জয়ের লক্ষ্য শান্তর। আইপিএল অভিযান শেষ করে দেশে ফিরলেন মোস্তাফিজ। থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচে। বিশ্রাম শেষে ঢাকা পড়বে কাটার মাস্টারের ফেরার প্রত্যাশা। এবং বিশ্বকাপ বাছাই পর্বের আগে নিজেকে ফিরে পেতে ওমানে অনুশীলন জামাল ভুঁইয়ার। কাবরেরার কৌশলের সমালোচনা হলেও চিন্তিত নন অধিনায়ক। মাঠে সেরাটা দেয়ার প্রত্যয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন নাবিলা সোহার। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।